নাটোরে ভেজাল গুড় তৈরির মহোৎসব। মেশানো হচ্ছে গো খাদ্য ও কাপড়ের রং। ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা চিকিৎসকদের। ভিটে বাড়ি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে চাচা ভাতিজার বিরোধ গড়ালো সংঘর্ষ। হামলায় দুজনের মৃত্যু। মামলা বা গ্রেপ্তার হয়নি কেউই। দুজন মারা গেছে এবং তখন থেকে আমার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় তৎপর রয়েছে আসামিদের ধরার জন্য এবং আমরা এখন পর্যন্ত সেই প্রয়াসেই কাজ করে যাচ্ছি। বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে। তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো যাবো। রাজধানী থেকে নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবার হদিস মিলল নওগাঁয়। টিকটকের সূত্র ধরে মোমিনের সাথে পরিচয়। পরিবার যাওয়ার পরই হস্তান্তর। কাল 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতের জন্য বসা যাবে না সড়কে, জানালো জিএমপি। রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না, আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। ভূমি অধিগ্রহণ জটিলতায় ময়মনসিংহে 3 বছরেও শেষ হয়নি পোড়াবাড়ি ব্রিজের নির্মাণ কাজ। নরপরে বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে পার হচ্ছে যানবাহন। ওই যে একটা ব্রিজ দিছে, অনেক মানুষ মরে আহত হয়েছে, মানুষ গরু বাছুর সব হয়েছে। আর ব্রিজ হয়েছে না, ব্রিজের আগে প্রয়োজন দরকার। বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে দেশের সব সমুদ্র ও স্থল বন্দরে ফল খালাস বন্ধ। পাথর আমদানি না হয় বাংলা বান্ধায় স্থবিরতা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নাটোরের লালপুরে চলছে ভেজাল গুড় তৈরির রমরমা কারবার। গোখাদ্যের সাথে মেশানো হচ্ছে রং, ফিটকিরি সহ ক্ষতিকর নানা সামগ্রী। চিকিৎসকরা বলছেন এসব গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে নেমেছে প্রশাসন। এরই মধ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে। কারখানায় নোংরা পরিবেশ, কাটা হচ্ছে এক একটি টিনের কৌটা, বেরিয়ে আসছে দুর্গন্ধময় চিনির শিরার দলা। এগুলো মূলত আমদানি করা গোখাদ্য, তবে ব্যবহার হচ্ছে গুড় তৈরিতে। নাটোরের লালপুরের আরবাব, পশ্চিমপাড়া, মহরকয়া, বালিতিতা, ইসলামপুর, রায়পুর, হাগরাবাড়ি, ওয়ালিয়া সহ বিভিন্ন গ্রামে প্রকাশ্যে চলছে সব। কয়েকটি প্রক্রিয়ায় চলে ভেজাল এই কারবার। প্রথমে মেশানো হয় গোখাদ্য, এরপর কাপড়ে ব্যবহৃত রং, ময়দা, হাইড্রোজ, চুন, ফিটকিরি সহ নানা উপাদানের মিশ্রণ। তারপর জাল দেওয়া হয় ঘণ্টাখানেক, তৈরি হয় গুড়। আমরা ভারত থেকে ইম্পোর্টেড গুড়ের গুড়, চিনির গুড় আইনি দেখা আছে যে এখানে মিক্স করি আমরা গুড় বানাই। সবাই করে এলাকা দেশে লালপুর টালপুর করে, তোমরাও করে, এই সাথে করতেছি পেটের জন্য। আমার এলাকার যারা ব্যবসায়ী তারা ওখান থেকে লিয়া যায়, জিনিসটা বানালে এসে আবার যার যেখানে মহাজন আছে তার কাছে মহাজনের কাছে মাল পৌঁছা দেয়। এরই মধ্যে স্থানীয় বাজার সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এসব গুড়। কারো দেখে বোঝার উপায় নেই পুরোটাই ভেজাল, অস্বাস্থ্যকর। বিপাকে পড়ছেন প্রকৃত গুড় উৎপাদনকারীরা। যে গুড়গুলো আপনার গরু ছাগলে এগুলা খাওয়া, এই গুড়গুলা নিয়ে আসি ধরেন ওরা জাল করি, চিনি বিস্রয় দেওয়া জাল করতেছে। অসাধু ব্যবসায়ী টিনের গুড় গালাগালি চলে আসতেছে। লিয়ার সাথে এটা আমরা যে পরিশ্রম করি পরিশ্রম অনুসারে ফল পাই না। পিঠাটা খায়, তালের বড়া বানা খায়, চা খায়, কিন্তু এটি যে গরুর খাদ্য এটা আমরা জানিনি। চিকিৎসকরা বলছেন এসব গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনি ও লিভার অকেজ হওয়া, ডায়াবেটিস সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পেটের পীড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায়। তো আমরা আশা করব ভেজাল খাদ্য যেন বাজারজাত না হয়, বিষয়টি তদারকি থাকে। ভেজাল গুড় উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। নেওয়া হয়েছে সম্মিলিত উদ্যোগ। নাটোরের লালপুরে এই অবৈধ কারখানার সংখ্যা অনেক এবং আমরা
প্রায় নিয়মিতই এই ব্যাপারে অভিযান চালাচ্ছি এবং অভিযান চালিয়ে এগুলা বন্ধ করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে অভিযান পরিচালনা করছে। মনে হয় যে ভেজাল গুড় উৎপাদনকারী যে ব্যবসায়ীরা আছেন তারা অচিরেই এই ভেজাল গুড় উৎপাদনের প্রক্রিয়াটি বন্ধ করবেন। এলাকাবাসীকে ভেজাল গুড় তৈরির কারখানা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 4 জন। সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে এই সংঘর্ষ বাধে। নিহতরা হলেন বিশ্বতারা গ্রামের আজাদ মিয়া ও আমানত মিয়া। নিহতের পরিবার ও পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ভিটে বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে সকালে আজাদ মিয়া দোকান খুলতে গেলে ইনসান মিয়া ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় ইনসানের পক্ষে থাকা আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যান। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুই পক্ষের 2 জন মারা গেছে এবং তখন থেকে আমার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় তৎপর রয়েছে আসামিদের ধরার জন্য এবং আমরা এখন পর্যন্ত সেই প্রয়াসেই কাজ করে যাচ্ছি। পরিবারের আপত্তির মুখে ময়নাতদন্তের জন্য তোলা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত MIST শিক্ষার্থী শায়েক হাবুল ইয়ামিনের মরদেহ। আদালতের নির্দেশে দুপুরে সাভারের ব্যাংকটাউন কবরস্থানে যান ম্যাজিস্ট্রেট, মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ফরেনসিক বিশেষজ্ঞরা। তবে মরদেহ উত্তোলনে আপত্তি জানায় ইয়ামিনের পরিবার। এ সময় কর্মকর্তারা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে মরদেহ তোলার বিষয়ে রাজি করানোর চেষ্টা করেও বিফল হন। পরে এই কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 18 জুলাই গুলিতে নিহত হন MIST শিক্ষার্থী ইয়ামিন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় হত্যা মামলা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। ওনারা আমার কাছে একটি ফর্মাল আবেদন দিয়েছেন, যে আবেদনে তিনি উল্লেখ করেছেন যে শহীদ ইয়ামিন শহীদি মর্যাদা পেয়েছে বিধায় তারা কবর থেকে লাশ উত্তোলন করতে তারা আপত্তি জানিয়েছেন। এই বিষয়টা আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করব। পরবর্তীতে আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাজধানী থেকে অন্তর্ধানের পর কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশ জানায় মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী সুবা। সুবার বাবা ইমরান রাজীবের জিডি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। তথ্য প্রযুক্তি সহায়তায় সেই ছেলেটিকে শনাক্ত করা হয়। জানা যায় ছেলেটির নাম মমিন, বাড়ি নওগাঁয়। পরে নওগাঁ শহরে ছেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সকাল থেকে শহরে অভিযান চালিয়ে সন্ধান পাওয়া যায় সুবার। তারা দুজনেই পুলিশের অভিযানের খবর পেয়ে পাশের বাড়িতে লুকিয়েছিল। সুবার খোঁজ পাওয়া গেলেও পালিয়ে গেছে মমিন। সুবা পুলিশকে জানায় টিকটকের সূত্র ধরে তাদের পরিচয়। দুজন মিলে স্বেচ্ছায় ঢাকা থেকে নওগাঁ চলে যায়। গেল সপ্তাহে মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় এই কিশোরী। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির সন্ধান চাইতে থাকেন। পরিবার জানায় বরিশালের একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে সুবা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে চাই। নওগাঁতে যাব শফিক ছোটনের কাছে। শফিক, আরাবি ও মমিনের পরিবারের সাথে পুলিশের যোগাযোগ হয়েছে, এই মুহূর্তের তথ্য আসলে জানতে চাই, কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে ছুবাকে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে এবং সেখানে র্যাবের একটি সাদা পোশাকের দল ছিল, পাশাপাশি নওগাঁ জেলা পুলিশের অর্থাৎ নওগাঁ সদর থানার পুলিশের একটি টিম ছিল। তারা আসলে ছুবাকে উদ্ধার করে এবং উদ্ধারের পর র্যাব সদস্যরা প্রথমে আসলে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অর্থাৎ র্যাব 5 জয়পুরহাট ক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। এরপরে সেখান থেকে আবার এই মুহূর্তে আসলে এর
বাইরে নতুন করে তথ্য দেবার মতো হচ্ছে। আমার সঙ্গে এই তুবার কথা হয়েছে, সুবা যেটি বলেছে যে তারা বিয়ে করেনি এবং তারা আসলে বাস যোগে নওগাঁ শহরে এসেছে এবং সরাসরি মমিনের বাসায় তারা উঠেছে এবং মমিনের বাবাও সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এরপর থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা পরের একটি বাড়িতে, অর্থাৎ মমিনের বাড়ির পাশের বাড়িতে তারা লুকিয়ে থাকে, সেখান থেকে কিন্তু উদ্ধার হয়। তবে একটি জিনিস বারবার করে আমি জানার চেষ্টা করছিলাম, বিশেষ করে কিশোরীটির কাছে, যে তারা কেন এসেছে। তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে আসলে পারিবারিক নানান রকমের অশান্তির কারণে তাকে ভালো লাগছিল না। সে টিকটকের সূত্র ধরে এই যে তার যে বন্ধু তার সঙ্গে পরিচয় হয় এবং মূলত নওগাঁতে বেড়াতে আসবেন এমনটি উদ্দেশ্য করেই কিন্তু তারা চলে এসেছে, কিন্তু পরিবারের কাউকে না জানিয়ে এসেছে। তবে তিনি আমাকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত তারা আসলে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, শুধুমাত্র তারা ভালো লাগার জায়গা থেকে, অর্থাৎ এই নওগাঁটাকে ঘুরে দেখবার উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন এবং মমিনও কিন্তু এমনটি তার পরিবারের কাছে বলেছে যে আসলে সুবাকে নিয়ে তিনি ঘুরতে এসেছেন, অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো কারণ নেই, এমনটি বলা হচ্ছে। এইদিকে আসলে আমি মমিনের বাবার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে ভোর রাতে আসলে তারা দুজন বাস যোগে ঢাকা থেকে নওগাঁয় এসে সরাসরি বাসায় উঠে তারপর থেকে তারা ঘুমাচ্ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনাগোনার খবর পেয়ে, টের পেয়ে তারা আসলে ভয়ে অন্য একটি বাড়িতে আবার আশ্রয় নিয়ে লুকিয়েছিল। সেখান থেকেই কিন্তু র্যাব এবং পুলিশ উদ্ধার করে। এই বিষয়টি নিয়ে দুই পরিবারকেই থানায় ডাকা হবে। এখানকার যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা আমাদেরকে বলছেন যে সুবাকে থানায় নিয়ে আসার পর দুই পরিবারকেই এখানে ডাকা হবে এবং তাদের মধ্যস্থতায় আসলে পরিস্থিতি পরবর্তীতে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটি নির্ভর করবে দুই পরিবারকে ডাকার পরে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। শফিক, ধন্যবাদ আপনাকে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বুধবার শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন সুরায়ে নেজামপন্থীরা। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকীদার তালিম। এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফজরের নামাজের পরই শুরু বয়ান। তাবলিগ জামাতের নিজামী শুরাইদের ইজতেমায় এদিন সকালে বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। আল্লাহ পাকের সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ। অল্প সময়ের জীবনটা আল্লাহ পাকের হুকুম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করব। বৈশ্বিক বস্তুবাদীর কোনো জিনিস একজন মুসলমানের জন্য আসল না। আসল হইল ঈমানের এবং আমলের। এই ঈমান আর আমলের মেহনতে এই ইজতেমার মাঠে হয়। দায়িত্ব নিয়েই দেশে বিদেশে আমরা সব জায়গায় আর কি এই দাওয়াত নিয়ে চেষ্টা প্রচেষ্টার মধ্যে থাকে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করছেন। বেলা গড়ানোর সাথে সাথে খিত্তায় খিত্তায় ঈমান আকীদার তালিম আর ইবাদতে মশগুল হন মুসল্লিরা। এখানে আসতে আমাদের ভালো লাগে, এখানে আসলে আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। কোরআন হাদিস অনুযায়ী যেমন জীবন চলার পথে জীবন চলতে পারে, আল্লাহ রাসূল এর অনুযায়ী জীবন চলতে পারে, সেই জন্য সবাই এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আছে মুরব্বীরা। আমরা যারা মুসল্লিরা আসছি তাদের থাকার পরিবেশটা অনেক সুন্দর। মাওলানা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন 3000-এর বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট। मुझे तो बहुत अच्छा लगा। मैं तो ये गुमान भी नहीं कर सकता था कि ये बांग्लादेश वाले इतने मोहब्बत करेंगे हमारे साथ, इतने प्यार करेंगे, इतने कराम करेंगे। इतने सारी मजलिसों के जो है ऊपर से लेकर जितने मेहमान यहाँ पर आए हुए हैं, हर एक का जो कैटेगरी होना चाहिए, हर एक का जो लेवल होना चाहिए, हर एक के लेवल का बिल्कुल हक अदा जो है ये बांग्लादेश वालों ने किया है। বিশ্ব ইজতেমার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। আখেরি মোনাজাতের দিন পুলিশের কার্যক্রম সম্পর্কে জানান তিনি। আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। ইজতেমা মূলত শেখার জায়গা। 3 দিনে দ্বীন ইসলামের নানা বিধিবিধান হাতে কলমে শিখবেন মুসল্লিরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইজতেমা শেষ হবার পর মুরব্বীদের কাছ থেকে যেসব শিক্ষা তারা পেয়েছেন তা ছড়িয়ে দিতে কাজ করবেন তাবলিগ জামাতের
মুসল্লিরা। বিভিন্ন জেলায় তকসিম হচ্ছে 3 চিল্লার জন্য যারা যাবে, বিশেষ করে 60 দিনের জামাত হয়, আর যারা 1 চিল্লার জন্য যাবে 40 দিনের জামাত হবে। এখান থেকে এখানে অনেক কিছু শিকার আছে। আবার আমরা আশা করতেছি যে বাইরে যখন যাব তখন আমরা অনেকের হেদায়েত করার চেষ্টা করব। এদিন আরও বয়ান পেশ করেন ভারতের দুজন মাওলানা ইসমাইল গোদ্রা আর জুহাইরুল হাসান। বাদাসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। রাজনুর ইসলাম, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, সরাসরি ইজতেমা ময়দানে যাব, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আজকে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং আগামীকালের মোনাজাত ঘিরে কি নির্দেশনা রয়েছে জানাবেন বিস্তারিত। শাওন, আসলে আগামীকাল যে আখির মোনাজাত হবে সেটি হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে, সেটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখন যে আনুষ্ঠানিকতা চলছে সেটি হচ্ছে একটি আহ্বান চলছে। সেই আহ্বানের পর একটি যৌতুকবিহীন গণবিবাহ হবে, যে কারণে কিন্তু যারা বিয়ে করবে আগে থেকে যারা নিয়ত করে আসছে তারাই কিন্তু ময়দানে এসে বর এবং কনে দুজনের নাম দেওয়া হচ্ছে, দুজনের নাম তালিকা নেওয়া হচ্ছে এবং এখানে বর এবং কনে পক্ষের গার্জিয়ান রয়েছে এবং যারা বর রয়েছে তারা উপস্থিত থেকে এখানে আসলে কবুল বলবে। এটি মূলত এখন আনুষ্ঠানিকতা চলছে। আমরা একজন বরের সাথে কথা বলবো। এখানে আসলে বিয়ে করার জন্য কতদিন আগে থেকে মূলত আপনার প্রস্তুতি হয়? এটা আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই নিয়ত ছিল। তো এবার বিশ্ব ইজতেমায় আমি এখানে যে আসতে পারছি বিয়ে করার জন্য, এটা অনেক বড় আমার ভালো লাগতেছে আর কি। সবাই আমার জন্য দোয়া করবে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে, তো এটাই আমার কাম্য আর কি। সবচেয়ে তার কে কে আসছে? আমার বাবা আসছে, তারপরে আমার বড় কাকা আসছে আর কি, তারপরে আমার যে মেয়ের বাবা আমার শ্বশুর হবে সেও আসছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই। শ্বশুর কোনটা? জি না, আমার শ্বশুর আসছে। এখানে তো মেয়ে আসতে পারবেন, আপনি আসছেন, তো এত করে আসলে কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ এখানে ভালো লাগছে, কেননা বড় বড় আলেমরা আছে এখানে, আল্লাহর রহমতে তাদের দোয়া এবং তাদের সোহবতের কারণে এখানে আসা, যেন আমার মেয়ে যেন তার হাতে সুন্দরভাবে। শাওন, আসলে এই যে এখানে লাখ লাখ মুসল্লিদের আসলে সাক্ষী রেখে যে বিয়ে করবে, এটি তাদের কাছে অনেক বড় একটি পাওয়া, বড় একটা সন্তুষ্ট। এর জন্যই মূলত প্রত্যেক পর্বে দ্বিতীয় দিনে আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সেটাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখন চলছে বয়ান, বয়ানের পরে মূলত এই গণবিয়ে অর্থাৎ যৌতুকবিহীন বিয়ে মূলত অনুষ্ঠানটি আসলে শুরু হবে। শাওন। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি অর্থের অপচয়ের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক জানান, সরকারি টাকায় ব্যক্তিগত জায়গায় কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের বিরুদ্ধে। সদর উপজেলার গোবরা এলাকায় কালভার্ট নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় সেটি নির্মাণ হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত প্রজেক্টে যাতায়াতের জন্য দত্তডাঙ্গা এলাকায় খালের উপর কালভার্টটি নির্মাণ করেন তিনি। এছাড়া কালভার্টের জন্য 12 লাখ টাকা বরাদ্দ হলেও তা 30 লাখ টাকা করিয়ে নেন আওয়ামী লীগের ওই নেতা। প্রাথমিক তদন্তে এসবের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা। একটা সরকারি প্রজেক্ট যদি হয় তাহলে সেটা জনকল্যাণে করা হয়, সাধারণত জনগণের চাহিদার প্রেক্ষিতে। কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে দেখেছি যে বক্স কালভার্টটা করা হয়েছে সেটা শুধুমাত্র মাহবুব সাহেবের যে ফিড মিলের জন্য যাওয়ার জন্য ওই বক্স কালভার্টটা করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি, আমরা প্রধান কার্যালয়ে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করব। আশা করতেছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়মনসিংহের ত্রিশালে একটি ব্রিজের জন্য কষ্ট করছে সাধারণ মানুষ। কাজ ধরা 3 বছর পার হলেও সম্পন্ন হয়নি পোড়াবাড়ি বাজার সেতু নির্মাণ কাজ। মাত্র 30% কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। 1982 সালে নির্মিত পুরনো একটি বেইলি সেতুই এলাকাবাসীর ভরসা। গুণে শেষ করা যাবে না এমন জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে বেইলি সেতুটি। ঝুঁকি নিয়ে চলছে পারাপার, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 2005 সালে আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন এই ব্রিজের দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলাম। তারপর আজ অবধি বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে নাগরিক এই সমস্যাটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে, কিন্তু সমস্যার সমাধান আজ অবধি হয়নি। হিরু নদীর দুই পারে ব্যস্ত জনপদ। ময়মনসিংহের ত্রিশালে উপজেলার পোড়াবাড়িতে অবস্থিত এই বেইলি ব্রিজ যুক্ত করেছে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলাকে। সেতুটি হেঁটে পার হওয়া যাক। 1982 সালে নির্মিত বেইলি সেতুটি অসংখ্য জোড়াতালিতে কোনো মতে টিকে আছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ আর হালকা যান। ওই যে একটা ব্রিজ দিছে, অনেক মানুষ মরে আহত হয়েছে, মানুষ গরু বাছুর সব হয়েছে।
ওই টানা ব্রিজ আঙ্গুর চলে না। পরে আর ব্রিজ হচ্ছে না, ব্রিজের আঙ্গুর প্রয়োজন দরকার। সংকট নিরসনে পাশেই নির্মিত হচ্ছে 8.5 কোটি টাকা ব্যয়ে 70 মিটার দীর্ঘ নতুন একটি ব্রিজ। সেতুর 3টি স্পেনের মধ্যে একটি এখনো করা যায়নি, এজন্য দরকার 19% জমি অধিগ্রহণ। ওদিকে নদীর তীরবর্তী দরিদ্র ভূমি মালিকরা জমি ছাড়তে নারাজ। স্থানীয়দের অভিযোগ, অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না করেই কাজ শুরু করায় দেখা দিয়েছে জটিলতা। 3 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। কোনো ন্যায্য মূল্য আমরা জানি পাইও না এবং শুনিও নাই, কোনো কাগজপত্র এখানে আসেনি আমাদের। জমিদাতারে টাকা দিব না কি দিব এটা বুঝাই যাওয়া লাগবো, এইটা তোমার তারা নাই। খালি করে ভাঙ্গিয়া দাও, খালি ভাঙ্গিয়া দাও, ভাঙ্গিয়ে দেবো, হাওয়ার পর ভাঙ্গিয়ে দিব। এখানে যাদের জায়গা আছে তারা যদি একোয়ার করে দিত হয়তো তাহলে এটা ভালো হইতো। 2020 সালের 27 ফেব্রুয়ারি ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2023 সালের 26 আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত মেয়াদ নির্ধারণ হয়েছে। আমরা খুব দ্রুততার সময়ের মধ্যেই যেন এই কাজটা সম্পূর্ণ করা যায় এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং যারা কাজ করছেন তাদের সাথেও আমরা কোঅর্ডিনেট করে খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা শেষ হওয়ার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ব্রিজটি নির্মাণ হলে যাতায়াত সহজ হবে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 2.5 লাখ মানুষের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 2 পরিবহন শ্রমিককে আটকের অভিযোগ এনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে আধা ঘন্টা অবরোধ ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। তাদের অভিযোগ, সুনামগঞ্জ সদর এসিল্যান্ড অফিসে সাপ্তাহিক চাঁদা না দেয়ায় দুপুরে পৌর শহরের নতুন বাস স্টেশন এলাকা থেকে আটক করা হয় ট্রাক চালক জোবায়ের আহমেদ ও জাহিদ মিয়াকে। এই নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে সড়কে ট্রাক আড়াআড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেন চালকরা। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তোপের মুখে চালককে ছাড়তে বাধ্য হন এসিল্যান্ড ইসমাইল রহমান। আজকে দীর্ঘদিন ধরে এসিল্যান্ডে জ্বালানি আমরা সহ্য করে যাই। সেদিন বাদে কন্ট্রাক্ট আছে, উনি সাথে ওই যে খেলা থেকে উনি 2.5 লক্ষ টাকা সপ্তাহ কন্ট্রাক্ট, মাস হইল আপনার 10 লক্ষ টাকা। বরিশালে বিপুল সংখ্যক টিসিবি ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বঞ্চিতরা। সকাল 10:30টায় নগরীর কাউনিয়া মানিক মিয়া বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সিটি কর্পোরেশনের 90,000 পরিবারকে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি 58,426টি কার্ড বাতিল করেছে টিসিবি। বিক্ষোভকারীদের অভিযোগ, বাদ পড়াদের তালিকায় নিম্ন আয়ের অনেক পরিবার রয়েছে, আবার স্বাবলম্বী অনেকের নাম রয়েছে টিসিবির তালিকায়। তাই প্রতিটি পরিবারের অনুকূলে একটি করে ফ্যামিলি কার্ড বরাদ্দের দাবি জানানো হয়। আমি রিক্সা চালাই, আমি কাঠ পেয়েছে, কাঠ পাবে কেটা কর, একবারে 2-3টে কাঠ পাইছে, এরা বড় লোক। কালকে আমি সারাদিন হারছি, সন্ধ্যার সময় আমার বলে যে আমার কাঠ আয় নাই, আমার তখন খুব খারাপ লাগছে। আমার কোনো রোজগারি মানুষ নাই, আমি একা, আমার স্বামী নেই, আমার মাইগুলো নাই, আমি কেন পাবো না, কোন অপরাধ করছি। প্লাস্টিকের বোতলের পাশাপাশি কাচের বোতলে মদ উৎপাদন করছে দেশের একমাত্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। পরীক্ষামূলকভাবে 1 লিটারের বোতল বাজারজাত শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। মিলছে ভালো সাড়া। ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে অ্যালকোহল তৈরি হচ্ছে পুরোপুরি স্বয়ংক্রিয় মেশিনে। এতে স্বল্প সময়ে পর্যাপ্ত উৎপাদন সম্ভব হচ্ছে। একই সাথে বাড়বে রাজস্ব আয়, প্রত্যাশা কেরু কর্তৃপক্ষের। 87 বছরের পুরনো দেশের অন্যতম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে মদ উৎপাদন করে আসছিল। এবার সে ধারার পরিবর্তন হয়েছে। 8 কোটি টাকা ব্যয়ে ডিস্টিলারি বিভাগে বসেছে স্বয়ংক্রিয় মেশিন। নিমিষেই উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার লিটার মদ। হাতের স্পর্শ ছাড়াই পর্যাপ্ত পরিমাণ মদ তৈরিতে সক্ষম এই যন্ত্র। এতে কমেছে সময় ও উৎপাদন ব্যয়, নেই সিস্টেম লসও। অটোমেশনে প্রোডাকশন করছি। এই অটোমেশনে প্রোডাকশন করার কারণে আমাদের অধিক উৎপাদন হচ্ছে। ম্যানুয়ালি পদ্ধতিতে যে আগে হাতের স্পর্শ লাগতো, এখন অটোমেটিক পদ্ধতিতে আর কোনো হাতের স্পর্শ প্রয়োজন হয় না। এই মেশিনেই কাচের বোতলে মদ উৎপাদন করছে কেরু। প্রাথমিকভাবে 1 লিটারের কাচের বোতল বাজারজাত শুরু হয়েছে। প্রিমিয়াম ব্র্যান্ডের এই মদের বেশ সাড়া মিলেছে বাজারে। অটো মেশিনে কাচের বোতলে মদ উৎপাদন করে কেরুর আয় আরও বাড়ানোর প্রত্যাশা কর্তৃপক্ষের। অটোমেশন আমাদের ইউরোপিয়ান মেশিন এবং ইউরোপিয়ান ফিল্টার ব্যবহার করতেছে, যার মাধ্যমে আমাদের এই প্রোডাক্টের গুণগত মান আরও বৃদ্ধি পাচ্ছে।
তো আশা করতেছি যে আমরা উত্তর কেরু কোম্পানির আর্থিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। আগে অনেক সময় দেখা যেত যে আমরা প্রয়োজন মতো ফরেন লিকার বাজারে অনেক সময় দিতে পারতাম না। এখন এই অটোমেশন হওয়ার ফলে আমরা যখন বাজারে যেভাবে চাহিদার দরকার সেভাবে আমরা দিতে পারবো। কেরুর মদের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়ও। গত অর্থবছরে শুধু ডিস্টিলারি বিভাগ থেকে আয় হয়েছে 150 কোটি টাকা। মদের চাহিদা বাড়ার সাথে সাথে চেষ্টা ছিল স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করার। অবশেষে সেই স্বয়ংক্রিয় মেশিনে মদ উৎপাদন শুরু হয়েছে। এতে যেমন উৎপাদন বাড়বে, তেমনি প্রত্যাশা রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি করার। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় সমুদ্র স্থলবন্দর দিয়ে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে। এর আগে সারা দেশে ফল ব্যবসায়ীরা সমাবেশ এবং সোমবার রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ করেন। গত 9 জানুয়ারি আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করে এনবিআর। এরপর বাজারে ফলের সরবরাহ কিছুটা কমেছে। চট্টগ্রামের দোকানিরা জানিয়েছেন, শুল্ক বাড়ার পর ব্যবসা কমেছে অন্তত 30%। কেজিতে দাম বেড়েছে প্রায় 100 টাকা। এদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ফল আমদানি অর্ধেকের নিচে নেমেছে। বড় ধরনের রাজস্ব ঘাটতির শঙ্কায় পড়েছে কাস্টমস বিভাগ। আগে প্রতিদিন এই বন্দরে ফল আমদানিতে 25 কোটি টাকার রাজস্ব আয় হতো, সেটি এসে দাঁড়িয়েছে 5 কোটিতে। আগে প্রতিদিন 50 থেকে 70 ট্রাক ফল আমদানি হতো, বর্তমানে 20 থেকে 22 ট্রাকে ফল আসছে। বিক্রি হইতেছে কম, তারপর মগার আপনার মানে আমরা তো খুচরা বিক্রি করি না, পাইকারি বিক্রি করি আর কি। এখন দেখা যাইতেছে যে আপনার প্রতি কেজির প্রতি আপনার 100-150 টাকা করে বেড়ে গেছে। ঠিকমতো দোকানদারি হচ্ছে না, কাজটা গরিব মানুষও কিনতে পারতেছে না। মানুষ বিপদে পড়ে এখন একটু ফল কিনে রোগীর জন্য বা কোনো বেড়াইতে গেলে এখন আর ফল কিনতে পারতেছে না। মাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। 4 দেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম থাকলেও স্থলবন্দরটি পাথর আমদানি কেন্দ্রিক। ভারত ও ভুটানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পাথর আমদানি না হওয়ায় বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। এতে রাজস্ব আয় থেকে যেমন বঞ্চিত হচ্ছে সরকার, তেমনি কাজ না থাকায় বিপাকে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। পণ্য আমদানির ট্রাক আর শ্রমিকদের হাগডাকে ভরপুর থাকত বন্দরের ইয়ার্ড। তবে গেল 2 মাস ধরে ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় নেই আগের সেই কর্মচাঞ্চলতা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিংয়ের আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। এর ফলে গত 4 জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। এতে কর্মহীন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ শ্রমিকরা। গাড়ি অনেক কেয়ারিং করতো, শ্রমিকরা ভালোভাবে চলতে পারতো। এখন আর পাথরের গাড়িগুলো আগের মতো সেরকম আসতেছে না, তো শ্রমিকরাও সেরকম আর ভালোভাবে চলতে পারতেছে না। গাড়ি না আসলে আমরা খুবই অবস্থানে খারাপ হয়ে যাবে। ভারত থেকে আমাদের বোল্ডার আসতেছে, কিন্তু বোল্ডার আসতেছে এটার মান ভালো না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা স্মুথলিভাবে ব্যবসা করতে পারতেছি না। ফ্ল্যাট বুকিং নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে, তো আমরা চাচ্ছি যে যত দ্রুত এটা সমাধান হয় আমরা উপকৃত হব। বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় কিছুটা স্থবিরতার কথা জানালেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা। আলোচনার মাধ্যমে 2 দেশের অভ্যন্তরীণ বিষয়টি দ্রুত সমাধানের আশা তার। এই সমস্যাটা ভারত এবং ভুটানের মধ্যে তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এই সমস্যার কারণে আমাদের এখানে যে আমদানি বন্ধ আছে, এতে করে বন্দর সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন তারা এবং সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে 33,411টি পণ্যবাহী ট্রাকে পাথরসহ 9,11,065 মেট্রিক টন পণ্য আমদানি হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।